ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাত, তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত, পারমাণবিক কেন্দ্র আক্রান্ত। হামলা শিকার ইরানও, রাজধানীতে বিস্ফোরণ, রাষ্ট্রীয় টিভি ভবনে হামলা। খামেনিকে হত্যা করলেই থেমে যাবে সংঘাত, মন্তব্য নেতানিয়াহুর। তেহরান খালি করার হুঁশিয়ারি ট্রাম্পের। ইসরায়েলকে থামানোর আহ্বান ইরানি পররাষ্ট্রমন্ত্রীর। The Supreme Leader of Iran, Ayatollah Khamenei, tweeted almost every day, "Death to Israel." The talks were merely a facade. It's not going to escalate the conflict, it's going to end the conflict. I gave Iran 60 days, and they said no, and the 61st you saw what happened. আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। একদিকে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, অপরদিকে তা ঠেকাতে সক্রিয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সোমবার রাতে এমনই ছিল তেল আবিবের আকাশ। যদিও ইরানি গণমাধ্যমে দাবি করা হয়েছে আয়রন ডোম হ্যাকের কারণে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, ধ্বংস হয়েছে হাইফার তেল পরিশোধনাগার। অপরদিকে তেহরানে রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালায় ইসরায়েল। এদিকে বিশ্ব নেতাদের সংঘাত বন্ধের আহ্বানের মধ্যেই বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, খামেনিকে হত্যার মধ্য দিয়েই কেবল সংঘাত শেষ হবে। স্থানীয় সময় সোমবার রাতে তেল আবিব, জেরুজালেম, হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় বেজে ওঠে সাইরেন। এরপরেই খবর পাওয়া যায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার বৃহৎ তেল পরিশোধনাগার স্থাপনাটি ধ্বংস হয়ে গেছে। শোধনাগার পরিচালনাকারী প্রতিষ্ঠান বাজান গ্রুপ জানিয়েছে, হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন এবং সব অবকাঠামোর কাজ বন্ধ হয়ে গেছে। একই সময় বিয়ার শেভা এলাকার ডিমোনা পারমাণবিক কেন্দ্র লক্ষ্যবস্তু বানায় তেহরান। এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIBর সরাসরি সংবাদ প্রচারের সময় হামলা চালায় ইসরায়েল। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন সংবাদ উপস্থাপিকা। আগুন ধরে যায় পুরো ভবনে। এরপরই মূলত হামলার হুমকি দিয়ে ইসরায়েলের দুটি টেলিভিশন চ্যানেলের কর্মী ও তেল আবিবের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দেয় তেহরান। রাতভর ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাত ঠেকাতে ইসরায়েল নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু রাখে। তবে একটি প্রতিরক্ষা মিসাইল উড্ডয়নের আগেই লুটিয়ে পড়ে তেল আবিবের মাটিতে। এতে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক আরও ছড়িয়ে পড়ে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-তে দাবি করা হয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত হ্যাক হয়েছিল। এ কারণেই তা ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়। তাবরিজ শহরে ইসরায়েলের F-35 যুদ্ধবিমান ভূপাতিতের দাবিও করেছে ইরান। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি হত্যার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন বিনিয়ামিন নেতানিয়াহু। ABC নিউজকে বলেন, খামেনিকে হত্যা করা হলে যুদ্ধ বিস্তৃত হবে না, বরং সংঘাত বন্ধ হবে। মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানায়, খামেনিকে হত্যার পরিকল্পনায় ভেটো দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, ইরান শিগগিরই পারমাণবিক চুক্তি না করলে বাসিন্দাদের তেহরান ত্যাগ করা উচিত। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিধি বাড়াতে চায় না ইরান, তবে যে কোনো আক্রমণের পাল্টা জবাব দেয়া হবে। আর দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েলের হামলা কূটনীতির জন্য একটি বড় আঘাত। নাদিম মারজান, সময় সংবাদ। ইসরায়েল ইরান সংঘাতের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। আলিফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। শুরুতে একটু জানতে চাই যে বর্তমান যে পরিস্থিতি, পঞ্চম দিনে সংঘাত ঠেকেছে, সেক্ষেত্রে আজকে সবশেষ অবস্থা যদি একটু বলেন। কাজল, আপনাকে যদি সবশেষ অবস্থা সম্পর্কে আমি বলতে চাই, যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম, সবশেষ কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে হামলা চালানো হয়েছে এবং এর পরবর্তী সময়ে যথাযথ যে ব্যবস্থা, ইরানের পক্ষ থেকে যে হামলার হুঁশিয়ারি, সেগুলো কিন্তু পাল্টাপাল্টি হুঁশিয়ারি, পাল্টাপাল্টি হামলা চলছে। ইসরায়েলের পক্ষ থেকে হামলা প্রতিহতের দাবি আসছে, ইরানের পক্ষ থেকে পাল্টা হামলা চালানোর দাবি আসছে। সবকিছু মিলিয়ে অবস্থা, সংঘাত চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এই জায়গায় আমি যদি কিছু তথ্য একটু দেখে আসতে চাই, আমি প্রথমে আলোকপাত করতে চাই যে এই যে সবচেয়ে বড় বিধ্বংসী হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের পক্ষ থেকে, অর্থাৎ এই হামলাটিকে, অর্থাৎ ইসরায়েলের পক্ষ থেকে যে রাষ্ট্রীয় গণমাধ্যমের ওপর হামলা, এটিকে ইরান সবচেয়ে
কঠোরভাবে প্রতিহত করার দাবি করে আসছে এবং যেমনটি আমরা দেখছিলাম আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার সম্ভাবনা নেতানিয়াহু কিন্তু একেবারে উড়িয়ে দিচ্ছেন না। তার মতে এখন সময় এসেছে ইরানের নেতৃত্বে আঘাত হানার, অর্থাৎ সরাসরি তারা শুরু থেকেই কিন্তু ইরানের সামরিক পারমাণবিক মস্তিষ্ক যাদেরকে বলা হয় তাদেরকে কার্যত অকার্যকর করে দেওয়ার যে চেষ্টা সেটি তারা চালিয়ে এসেছে এবং সামরিক বাহিনীর প্রধান, বিপ্লবী গার্ডের প্রধানকে তারা আগে প্রথম দিনেই তাদের উপর হামলা চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে এবং সবশেষ এমন দাবি এসেছিল ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার একটি চেষ্টা নেতানিয়াহুর বাহিনীর পক্ষ থেকে চালানো হয়েছে, সেটিকে ট্রাম্প প্রতিহত করেছেন। কিন্তু প্রতিহত করলেও নেতানিয়াহু সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না, আমরা যেমনটি জেনেছি। এবং তার মতে সরাসরি নেতৃত্বে আঘাত হানলেই কেবল এই সংঘাতের অবসান ঘটানো সম্ভব এবং তিনি যেমনটি বলছেন মধ্যপ্রাচ্যে যে পারস্পরিক সংঘাত, এই সংঘাতের বন্ধ যেমন বিশ্ব নেতারা যেমন চাচ্ছেন, কিন্তু তিনি এই বন্ধের জায়গায় তার কাছে একমাত্র সমাধান নেতৃত্বে পরিবর্তন আনা। এবং নাতানজ পারমাণবিক কেন্দ্রে তারা হামলা চালিয়েছে সবশেষ এবং এই হামলার ফলে পারমাণবিক রেডিয়েশন ছড়িয়ে পড়ার একটি শঙ্কা তৈরি হয়েছে। তাছাড়া অর্থনৈতিকভাবেও কিন্তু এর প্রভাবটি বেশ ব্যাপক আকারে পড়তে যাচ্ছে। একটা বিষয় সেটা হচ্ছে এই হামলার মধ্য থেকে এটা কি আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে মুসলিম বিশ্বের নেতৃত্ব সংকট তৈরি করা, দুই হচ্ছে তাদের অর্থনৈতিক যে শক্তিধর স্থাপনা সেটা নষ্ট করা, এটা কি ঠিক তাই অর্থনৈতিক শক্তির জায়গাটিকে বিনষ্ট করে দেওয়া এবং এই যে সামরিক সক্ষমতার জায়গাটি, সামরিক হামলা চালানোর জন্য এই যে তাদের যে চালিকা শক্তি, মূল চালিকা শক্তি, জ্বালানি খাত, এই সমস্ত জায়গায় একদম গুড়িয়ে দেওয়ার যে চেষ্টা সেটি আসলে ইসরায়েল করে যাচ্ছে। এই জায়গায় আমি যেমনটি বলছিলাম অর্থনৈতিক প্রভাব পড়ার একটি শঙ্কা তৈরি হয়েছে, যেমন ইরান ইসরায়েল মধ্যবর্তী সংঘাতে এই জায়গায় হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি আসছে। হরমুজ প্রণালী বন্ধ করে দিলে আপনি জানেন জ্বালানি তেলে এর প্রভাব কতখানি পড়বে এবং সেই নিয়ে কিন্তু পুরো বিশ্বে একটি অর্থনৈতিক সংকট অবস্থা তৈরি হবে এবং এ নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখে আসতে চাচ্ছি। ইসরায়েল ও ইরানের মধ্যে 4 দিনের টানা পাল্টাপাল্টি হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্ব অর্থনীতিতে। প্রথমে ইসরায়েলের আকস্মিক হামলা, পরবর্তীতে ইরানের পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, সব মিলিয়ে পরিস্থিতি গড়াতে পারে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে। এরই মধ্যে হামলার কারণে ইরানের দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে আগুন ধরে গেছে। এই সংঘাতের কেন্দ্রে রয়েছে বিশ্ব জ্বালানি সরবরাহের মূল পথ হরমুজ প্রণালী। বিশ্বের মোট জাহাজ ভিত্তিক তেলের 1/3 পেরোয় এখান দিয়ে। ইরান যদি এই জলপথ বন্ধ করে তাহলে ব্রেন্ট ক্রুডের দাম $100-এরও ওপরে উঠতে পারে বলে সতর্ক করেছে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স। যদিও ইরান নিজেও এই পথের ওপরই নির্ভরশীল। এরই মধ্যে বিশ্ববাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে বড় ধস। মিশরের সূচক নামে 7.7%। তেল আবিব ও ইউরোপীয় সূচকও নেমেছে। তবে প্রতিরক্ষা খাতে শেয়ার বেড়েছে স্বর্ণের দামও। বিমান খাতেও পড়েছে বড় প্রভাব। এমিরেটস, কাতার এয়ারওয়েজ সহ একাধিক বিমান সংস্থা ইরান, ইরাক, লেবানন, জর্ডানে ফ্লাইট বাতিল করেছে। একাধিক দেশ আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রেখেছে। এতে ইউরোপ এশিয়া আকাশপথে তৈরি হয়েছে জট। যুদ্ধ ছড়িয়ে পড়লে তা বিশ্বকে আরও একবার ঠেলে দিতে পারে মূল্যস্ফীতি ও ভয়াবহ মন্দার চক্রে। কাকুলি আখতার, সময় সংবাদ। কাজল, দেখছিলাম আমরা অর্থনৈতিক সংকটে যে একটা চিত্র তৈরি হচ্ছে সেটা দেখছি বিশ্ববাজারে। সেক্ষেত্রে যদি বলি নতুন করে মার্কিন প্রেসিডেন্ট উত্তেজিত হয়ে পড়েছেন, সেটি আসলে কারণ, ব্যাকগ্রাউন্ড কি? যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম, এই যে জ্বালানি সংকট তৈরি হওয়া বা অর্থনৈতিক ক্ষেত্রে একটি সংকট তৈরি হওয়ার একটি যে শঙ্কা তৈরি হয়েছে, এই জায়গায় কিন্তু বিশ্ব নেতাদের একটি গুরুত্বপূর্ণ শঙ্কার জায়গা তৈরি হয়েছে। আমি যদি একটু উল্লেখ করি, আমরা জানি এখানে G7 সম্মেলন চলছিল। এই G7 সম্মেলন কিন্তু অসমাপ্ত রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু ওয়াশিংটন ফিরে গেছেন এবং তার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে জানিয়েছেন মধ্যপ্রাচ্য ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্যই তাকে G7 সম্মেলনটি অসমাপ্ত রেখে চলে আসতে হচ্ছে। এই জায়গায় ডোনাল্ড ট্রাম্প কিন্তু পরবর্তীতে তেহরান ছেড়ে যাওয়ার জন্য ইরানিদের নির্দেশ দিয়ে হুঁশিয়ারি করেছেন বলতে পারেন আপনি তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে। তো এই যে তার একটি হুমকি দেওয়ার জায়গা, এই জায়গায় ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলতে পারেন উনি মোটামুটি ইরানের বিপক্ষে অবস্থান নিয়েই কিন্তু উনার যে হুঁশিয়ারি জায়গাটি উনি চালিয়ে যাচ্ছেন এবং উনি তাৎক্ষণিকভাবে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন এবং পেন্টাগনের প্রধান তিনি বলেছেন মধ্যপ্রাচ্য ইস্যুকে কেন্দ্র করে ভারত মহাসাগর এই দিক অঞ্চলটাতে ওনারা সামরিক সক্ষমতার জায়গা বৃদ্ধি করবেন, সামরিক শক্তি আরও প্রয়োগ করবেন।
পাল্টাপাল্টি কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে যে হামলা চলবে সেই হামলার জায়গা থেকে তারা মার্কিন যে সহায়তার কথা শুরু থেকে নেতানিয়াহু দাবি করে আসছিলেন, ধীরে ধীরে কিন্তু সেই ব্যাপারটি স্পষ্ট হয়ে উঠছে যে হ্যাঁ, কথাটি সত্যি, মার্কিন সহায়তা তারা পাচ্ছে। এবং এই জায়গায় মুসলিম নেতৃত্বের কথা যদি আমি বলি, মিশরের নেতৃত্বে 21টি মুসলিম রাষ্ট্র কিন্তু এক হয়ে এই হামলার নিন্দা জানিয়েছে এবং তারা এই হামলা বন্ধে বিশ্ব নেতাদের এক হতে এবং বিশ্ব নেতাদের পক্ষ থেকে তারা চাচ্ছেন যে বিশ্ব নেতারা জোর পদক্ষেপ নেবেন এই সংঘাত বন্ধে। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও চাচ্ছেন শক্তিমত্তা বাড়াতে, উনি অলরেডি G7 সম্মেলনে কথা বলেছেন, উনি সেখানে বলেছেন ইরানকে সময় দেওয়া হয়েছিল 60 দিনের, 61তম দিনে এসে এই হামলা, এটি উনি কি নির্দেশ করতে যাচ্ছেন সেটি কিন্তু বিশ্ব নেতাদের সামনে স্পষ্ট। এবং যদিও উনি বারবার বলছেন শক্তিমত্তা বৃদ্ধি করবে অর্থাৎ ইউএস আর্মি বা যুক্তরাষ্ট্রের যে সেনা তাদের মোতায়েন করে এই সংঘাতে হস্তক্ষেপ করানোর একটি পরিকল্পনা তিনি করছেন, কিন্তু পাল্টা দিক থেকে কিন্তু যুক্তরাষ্ট্রের ভেতর থেকে তিনি সমর্থনের অভাব বোধ করছেন। সিনেটর বার্নি স্যান্ডার্স কিন্তু নো ওয়ার এগেইনস্ট ইরান অ্যাক্ট নামে একটি বিল উত্থাপন করেছে, যেই বিল উত্থাপন হয়ে গেলে ডোনাল্ড ট্রাম্প নিজের ইচ্ছা মাফিক এই যে হামলা চালানোর ব্যাপারে ওনার যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সেটা কিন্তু তিনি করতে একটা বিষয় পারবেন সেটা না। হচ্ছে এই সংঘাতের মধ্যে ইরানের রাজ পরিবার থেকে নতুন করে আবার উস্কানি আমরা দেখছি যে কিছু তারা বেশ সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, সেটি আসলে কতটা যৌক্তিক ছিল এই সংকট মুহূর্তে? দেখুন, যৌক্তিকতার বিষয়ে যদি আসি, এই জায়গায় কিন্তু তাদের ইরানের পক্ষ থেকে যে জাতিগত ঐক্য ধরে রাখার যে জায়গাটি সেটি কিন্তু বিনষ্ট করে দেওয়ার একটা চেষ্টা কিন্তু এই তাদের রাষ্ট্রীয় মানে রাজ পরিবার থেকে যে দ্বিমতটি আসছে সেটি কিন্তু এটিকে আরও করে মানে কি বলবো আমি, সেই জায়গায় ওনারা আরও জাতীয় ঐক্য নষ্ট করার জন্য এটি যথেষ্ট ভূমিকা রাখছে। তো অনেক অনেক ধন্যবাদ আলিফ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। কথা বলছিলাম ইসরায়েল এবং ইরান সংঘাতের বিষয়ে। আমাদের সাথে স্টুডিওতে এসে যোগ দিয়েছিলেন সহকর্মী আলিফ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে খবর প্রকাশ পেয়েছে। কিন্তু কেন, তার এই সিদ্ধান্তের পেছনে কি কারণ থাকতে পারে তা নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। শুধু ইরানকে ভয় দেখানোর উদ্দেশ্যেই এমন পদক্ষেপ বলে দাবি করা হয় প্রতিবেদনে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। মার্কিন কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সেই পরিকল্পনা আটকে দেয় হোয়াইট হাউস। তারা জানান, ইসরায়েলি কর্তৃপক্ষ ইরানের শীর্ষ নেতাকে হত্যার একটি সুযোগ পেয়েছিল, কিন্তু ট্রাম্প সেই পরিকল্পনা থেকে তাদের সরে যেতে বলেন। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলের সাবেক কূটনীতিক আলন পিঙ্কাস বলেন, প্রশ্ন হচ্ছে ইসরায়েল কেন যুক্তরাষ্ট্রকে এমন পরিকল্পনার কথা জানালো, যুক্তরাষ্ট্রই বা কেন তা ফাঁস করলো? এটা কি ইরানকে ভয় দেখানো, নাকি বোঝানোর চেষ্টা যে কোনো পদক্ষেপই পরিকল্পনার বাইরে নয়? পিঙ্কাস বলেন, ইসরায়েল এমন এক বার্তা দিতে চাইছে যে খামেনিকে হত্যার বিষয়টি তারা গুরুত্ব দিয়ে ভাবছে, তবে উপযুক্ত সময়ের দোহাই দিয়ে তাতে বাদ সাধছে যুক্তরাষ্ট্র। একে তেহরানের প্রতি সরাসরি হুঁশিয়ারি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা 200 ছাড়িয়েছে। পাল্টা হামলায় ইসরায়েলেও বাড়ছে মৃতের সংখ্যা। খামেনির একজন উপদেষ্টা, রেভলিউশনারি গার্ডের প্রধান, উপপ্রধান সহ একাধিক জেনারেল নিহত হয়েছেন ইসরায়েলি ড্রোন হামলায়। এ অবস্থায় হত্যার পরিকল্পনা ফাঁস হওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ট্রাম্প এখন নিজেই মধ্যস্থতায় আগ্রহী। অন্যদিকে কাতার ও ওমানের মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তা সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। বলেছে, কড়া জবাব না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি আলোচনার প্রশ্নই ওঠে না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের অবসান ঘটে ইরানে। শুরু হয় এক নতুন অধ্যায়, যা দেশটিকে বিশ্ব মানচিত্রে আলাদাভাবে পরিচয় করিয়ে দেয়। বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে নিষেধাজ্ঞার মধ্যেও প্রযুক্তি সহ নানা ক্ষেত্রে এগিয়ে যায় ইরান। তবে জনগণের মধ্যে অসন্তোষ বর্তমান প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করছে। শাসন ব্যবস্থার পরিবর্তন চেয়েছেন ইরানের সাবেক রাজ পরিবারের উত্তরাধিকারী রেজা পাহলভি। পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর একটি পারস্য, ঐতিহ্য, স্থাপনা ও সংস্কৃতিতে ভরপুর ইরান একসময় ছিল জ্ঞানের আলো ছড়ানোর কেন্দ্র। শাহ শাসনের রাজতন্ত্রের অধীনে ইরান ছিল এক আধুনিকায়নের পথে চলমান দেশ, কিন্তু রাজকীয় জাঁকজমক ও পশ্চিমা প্রভাবের নিচে চাপা পড়ে গিয়েছিল সাধারণ মানুষের অধিকার ও ধর্মীয় পরিচয়ের দাবিগুলো। এই ক্ষোভ ধীরে ধীরে রূপ নেয় এক ভয়ঙ্কর বিস্ফোরণে।
1979 সালে ইরানে ঘটে যায় এক ঐতিহাসিক ঘটনা যা ইসলামী বিপ্লব নামে পরিচিত। দীর্ঘদিন ধরে অবহেলা, দারিদ্র্য, রাজকীয় দমন-পীড়ন ও পশ্চিমা দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে জমতে থাকা অসন্তোষ মিলিত হয় ধর্মীয় নেতৃত্বের সঙ্গে। পরিবর্তন চেয়ে রাজপথে নামে লাখো মানুষ। বিপ্লবের পর শাহ পলায়ন করেন, ইরানে প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র। ইসলামী আদর্শকে সামনে রেখে কায়েম হয় নতুন শাসন ব্যবস্থা, যার নেতৃত্বে ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। বিপ্লবের পর ইরানের জন্য আসে এক নতুন চ্যালেঞ্জ। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ এবং রাজনৈতিক বিচ্ছিন্নতার পাশাপাশি মার্কিন ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক এক প্রকার শূন্যে নেমে আসে। এরপর ইরান ইরাক যুদ্ধ, পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের জন্য বিশ্বমঞ্চে বারবার আলোচনায় উঠে আসে দেশটি। তা সত্ত্বেও ইরান নিজের প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা, চিকিৎসা গবেষণা এবং শিক্ষাক্ষেত্রে বিস্ময়কর অগ্রগতি অর্জন করে। সীমাবদ্ধতার মধ্যেও দেশটি তৈরি করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও মহাকাশ প্রকল্প। তবে এই উন্নয়নের মধ্যেও ইরানিদের একাংশ ক্রমেই অসন্তুষ্ট হয়ে ওঠে। অর্থনৈতিক সংকট, দমনমূলক রাজনৈতিক পরিবেশ, নারী অধিকার নিয়ে কারাকারি এবং মত প্রকাশের স্বাধীনতা হরণের মতন ইস্যু ইরানের তরুণ সমাজকে বিক্ষুব্ধ করে তোলে। এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত দেশটির প্রশাসনের উপর নতুন চাপ সৃষ্টি করছে। সম্প্রতি ইরানের সাবেক রাজপরিবারের উত্তরাধিকার রেজা পাহলভি এক সাক্ষাৎকারে কড়া ভাষায় বর্তমান খামেনি শাসন ব্যবস্থার সমালোচনা করেন ও দেশে গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার ডাক দিয়েছেন। এখনই সময়। শাসন ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি দুর্বল। জন্ম নিয়েছে আশা আর শক্তির নতুন সম্ভাবনা। ইরানের জনগণের সামনে এসেছে বহু কাঙ্ক্ষিত মুক্তির সুযোগ। এই লড়াইয়ে পাশে দাঁড়াতে প্রস্তুত পুরো বিশ্ব। বিশ্লেষকরা বলছেন, ধর্মভিত্তিক শাসন, উন্নয়নের দাবি দেওয়া ও রাজনৈতিক অস্থিরতার মোড়লে বর্তমানে কিছুটা প্রশ্নের মুখে ইরানের ভবিষ্যৎ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। গাজায় নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে একদিনে প্রাণ গেছে 68 ফিলিস্তিনি, আহত প্রায় 200, ধ্বংসস্তূপের নিচে আটকা অনেক মানুষ। উদ্ধার অভিযান অব্যাহত। ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছড়লেও তা প্রতিহত করতে বহুমাত্রিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় গড়ে ওঠা এই প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্যের হার 80 থেকে 90% বলে জানায় সেনাবাহিনী। তবে আয়রন ডোম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম নয়। তাই তেহরানের প্রতিটি আক্রমণে নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে তেল আবিবকে। 1991 সালের উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকি স্কাড ক্ষেপণাস্ত্রের আঘাতের পর থেকেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটায় ইসরায়েল। এই মুহূর্তে তাদের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, যা স্বল্প পাল্লার রকেট, মর্টার ও ড্রোন ধ্বংসে কার্যকর। 2011 সালে চালু হওয়া এই ব্যবস্থা ইসরায়েলের রাফায়েল কোম্পানি ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে তৈরি। তবে আয়রন ডোম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম নয়। ইরানি হামলার মতো দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েল নির্ভর করে অ্যারো 2, অ্যারো 3 এবং ডেভিডস স্লিং ব্যবস্থার ওপর। অ্যারো 2 বায়ুমণ্ডলে আর অ্যারো 3 মহাকাশে থাকা অবস্থায় লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ঠেকাতে কাজ করে ডেভিড স্লিং। বিশেষজ্ঞরা একে বড় আয়রন ডোম বলেই অভিহিত করেন। ইসরায়েল সীমান্তে, বিশেষত লেবাননের দিক থেকে আসা হামলা প্রতিরোধে এই সিস্টেম অত্যন্ত কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে বলে জানায় সেনাবাহিনী। আয়রন ডোম কম উচ্চতায় উড়ে আসা বস্তু যেমন কর্নেট বা অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল কিংবা বুরকানের মতো স্বল্প পাল্লার ব্যালিস্টিক রকেটের বিরুদ্ধে কার্যকর নয়, কারণ এগুলো তুলনামূলকভাবে নিচ দিয়ে আসে। এছাড়া স্বল্প পাল্লার হামলার ক্ষেত্রেও এটি তেমন কার্যকর নয়। ইসরায়েলের এই প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই আল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড সিস্টেমও। ছোট থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম এই প্রযুক্তি। 13 জুন ইরান যে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করেছে মার্কিন সেনাবাহিনী ও নৌবাহিনীর ডেস্ট্রয়ার। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের প্রতিরক্ষা প্রযুক্তি হয়ে উঠেছে ইরানের আকাশ হামলা মোকাবেলায় নতুন আয়রন শিল্ড। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরান ইসরায়েল সংঘাত যখন তুঙ্গে, তখন দক্ষিণ চীন সাগর ছেড়ে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটস। জাহাজের অবস্থান শনাক্তকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্যে দেখা গেছে, সোমবার সকালে ইউএসএস নিমিটস দক্ষিণ চীন সাগর ত্যাগ করে পশ্চিম দিকে যাত্রা করে।
ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে এই রণতরীর গতিপথ নতুন করে উদ্বেগ তৈরি করছে। সোমবার সকালে মেরিন ট্রাফিক ডেটায় ধরা পড়ে দক্ষিণ চীন সাগর ছেড়ে পশ্চিম দিকে এগোচ্ছে ইউএসএস নিমিটস। যুক্তরাষ্ট্রের ইউএস প্যাসিফিক ফ্লিট এর আগেই জানিয়েছিল এটি ছিল ভারত প্রশান্ত মহাসাগরে রুটিন টহল, কিন্তু পথ বদলানোর ঘোষণায় প্রশ্ন উঠছে, সত্যিই কি এটি রুটিন? ভিয়েতনামের ডানাং বন্দরে রণতরীটির পৌঁছানোর কথা ছিল এ সপ্তাহের শেষ দিকে, কিন্তু সফর বাতিল করে তাৎক্ষণিক নির্দেশে মোড় ঘোরানো হয়েছে। হ্যানয়ের মার্কিন দূতাবাস স্থানীয় কূটনীতিকদের জানায় উদ্ভূত সামরিক প্রয়োজনে এই সফর বাতিল করা হয়েছে। ইরান ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে এই পদক্ষেপকে যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার ইঙ্গিত বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। তারা বলছেন ইউএসএস নিমিটস কেবল একটি জাহাজ নয়, এটি ভাসমান একটি যুদ্ধ ঘাঁটি, যা অঞ্চল জুড়ে পাল্টে দিতে পারে শক্তির ভারসাম্য। অর্জিতা শাহসিন, সময় সংবাদ। ইসরায়েল ইরান উত্তেজনার পরিপ্রেক্ষিতে তেল আবিবের বিরুদ্ধে রাশিয়া ও চীনের নেতৃত্বাধীন সাংহাই সহযোগিতার সংস্থার নিন্দা প্রস্তাবে অংশ নেয়নি ভারত। মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রকাশ্যে কোনো পক্ষ না নিলেও বিশ্লেষকদের মতে ভারত কার্যত ইসরায়েলের পক্ষেই অবস্থান নিয়েছে। আর এর পেছনে অন্যতম কারণ হিসেবে ট্রাম্প প্রশাসনের চাপ ও বাণিজ্যিক হুমকি বড় ভূমিকা পালন করছে। ইরানের বিভিন্ন সামরিক পরমাণু স্থাপনায় ইসরায়েলের টানা হামলার নিন্দা জানিয়েছে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও। বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ইরানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। কিন্তু 10 সদস্যের এই আঞ্চলিক জোটের বিবৃতি থেকে নিজেকে দূরে সরিয়ে নেয় ভারত। নয়াদিল্লি জানায় এ বিষয়ে আলোচনায় তারা অংশ নেয়নি এবং বিবৃতিটির সঙ্গে তাদের অবস্থান এক নয়। অনেক মহলেই প্রশ্ন উঠছে, এমন একটি স্পষ্ট মানবিক সংকটে ভারতের এমন নিরপেক্ষ অবস্থান কেন? কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে বিশ্লেষকরা জানান, ভারত একে নিরপেক্ষ বললেও বাস্তবে এটি একটি কৌশলগত অবস্থান। কারণ ইসরায়েল ও ইরান উভয় দেশের সঙ্গেই গুরুত্বপূর্ণ স্বার্থ জড়িয়ে রয়েছে ভারতের। একদিকে ইসরায়েল ভারতের সবচেয়ে বড় প্রতিরক্ষা রপ্তানিকারক। 2024 সালে গাজা যুদ্ধের সময় ভারতীয় কোম্পানি থেকে রকেট ও বিস্ফোরক কিনেছে ইসরায়েল। অন্যদিকে ইরানের সঙ্গে যুক্ত চাবাহার বন্দর প্রকল্প ভারতের জন্য একটি কৌশলগত প্রবেশদ্বার, যেটি ব্যবহার করে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় প্রবেশ করে নয়াদিল্লি। আল জাজিরাকে বিশ্লেষকরা আরও জানান, ভারত ইরানের চেয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককেই বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ গাজা যুদ্ধ এবং ইরান ইসরায়েল দ্বন্দ্বে জাতিসংঘের সাম্প্রতিক যুদ্ধবিরতি প্রস্তাবে ভোটদান থেকেও বিরত ছিল ভারত। বিশ্লেষক কবির তানেজা মনে করেন, এসসিও এর অভ্যন্তরে নয়াদিল্লি এক প্রকার বহিরাগত চরিত্রও তুলে ধরেছে। যেখানে চীন ও রাশিয়া সরাসরি ইরানের পাশে, সেখানে ভারত চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলতে। ট্রাম্প প্রশাসনের চাপ এর পেছনে আরেকটি বড় কারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। চাবাহার বন্দরের উপর থেকে আগে নিষেধাজ্ঞা ছাড় নতুন করে প্রত্যাহার করেছেন ট্রাম্প। আগামী মাসে ভারতের পণ্যের ওপর 27% শুল্ক আরোপের হুমকিও রয়েছে। এই কারণেই ভারত চাইছে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি দ্রুত বাণিজ্য চুক্তি করতে, যা দেশটির বর্তমানে কূটনৈতিক অগ্রাধিকারের তালিকায় শীর্ষে বলে মন্তব্য করেন তারা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। কানাডায় চলছে G7 সম্মেলন। ইরান ইসরায়েল সংঘাত, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, অর্থনৈতিক নানা ইস্যুতে মুখোমুখি বিশ্ব নেতারা। উদ্বোধনী দিনেই রাশিয়া ও চীনকে জোটে যুক্ত করার প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান থেকে বাসিন্দাদের সরে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। তবে সম্মেলন শেষ না করেই ওয়াশিংটন ফিরে গেছেন ট্রাম্প। কানাডার অ্যালবার্টার ক্যানানাস্কিস পার্বত্য এলাকায় G7 সম্মেলনের উদ্বোধন করেন স্বাগতিক প্রধানমন্ত্রী মার্ক কার্নি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডার সঙ্গে EU নেতারাও যোগ দিয়েছেন এই সম্মেলনে। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরান ইসরায়েল সংঘাত, অভিবাসন সংকট, জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তিগত আধিপত্য সব ইস্যুই ছিল আলোচনার টেবিলে। রাশিয়াকে G8 থেকে বাদ দেওয়ার বিষয়টি ভুল সিদ্ধান্ত হিসেবে ব্যাখ্যা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার মতে, পুতিন আলোচনার টেবিলে থাকলে ইউক্রেন যুদ্ধ হতো না। G7 একসময় G8 ছিল। বারাক ওবামা এবং জাস্টিন ট্রুডো তারা চায়নি রাশিয়া সেই দলে থাকুক। আমি বলবো এটা একটা ভুল ছিল, কারণ আমার ধারণা রাশিয়া যদি থাকতো তাহলে এখন যুদ্ধ হতো না। আর যদি 4 বছর আগে আমি প্রেসিডেন্ট থাকতাম, তবুও এখন যুদ্ধ হতো না।
young people are being killed. একই সঙ্গে চীনকে জোটে যুক্ত করার ইঙ্গিত দেন তিনি। বলেন, চীনকে অন্তর্ভুক্ত করা অস্বাভাবিক কিছু নয়, যারা কথা বলবে তাদের সঙ্গে বসতে হবে। He should at this point, because too much. সম্মেলনের প্রথম দিনেই গণমাধ্যমের নজরে আসেন ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ট্রাম্প জানান, বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। স্টারমারও বলেন, চুক্তিতে গাড়ি ও মহাকাশ গবেষণায় শুল্ক কাঠামো ঠিক করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য কাঠামোতে এটি দুই দেশের জন্য কৌশলগত মাইলফলক। ইরান ইসরায়েল সংঘর্ষ ঘিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কঠোর বার্তা দেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইসরায়েলি হামলার আগে যদি ইরান পারমাণবিক চুক্তিতে ফিরত, এই সংঘর্ষ এড়ানো যেত। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরান চুক্তির সম্ভাবনার কথাও তোলেন ট্রাম্প। The money is not the thing in this case. ইসরায়েল খুব ভালো করছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, আমি ইরানকে 60 দিনের সময় দিয়েছি, ওরা না বলেছিল। আর 61তম দিনে কি ঘটেছিল আপনারা দেখেছেন। আমি নিয়মিত যোগাযোগ রাখছি, আর যেমনটা আগে থেকেই বলছি, আমার মনে হয় একটা চুক্তি হবে এবং কিছু একটা ঘটবে। কিন্তু হ্যাঁ, চুক্তি স্বাক্ষরিত হবেই। আমি মনে করি এটা ইরানের বোকামি হবে যদি ওরা এই চুক্তি না করে। Billions of dollars. Sanctions are not. চলমান সংঘাতের মধ্যে নতুন করে আগুনে ঘি ঢাললেন ট্রাম্প। ইরানিদের তেহরান ছেড়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে এ কথা বলেন ট্রাম্প। They have to make it. সোমবার রাতেই মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঘিরে জরুরি সিদ্ধান্ত নিতে ওয়াশিংটনে ফিরে গেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক্সে পোস্ট করে এ তথ্য জানান। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। ইরানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেও গাজায় অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন। নেতানিয়াহু বাহিনীর বিমান হামলায় একদিনে উপত্যকা জুড়ে প্রাণ গেছে অন্তত 68 ফিলিস্তিনির, আহত হয়েছেন 189 জন। হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন বেশিরভাগ মানুষ। তাদের খুঁজতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে গাজার প্রশাসন। ক্ষুধা আর স্বজন হারানোর বেদনা সব মিলিয়ে অনিশ্চিত মুহূর্ত কাটছে ফিলিস্তিনিদের। আশ্রয় শিবির কিংবা খাদ্য সহায়তা বিতরণের সারি, সর্বত্রই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে গত একদিনে প্রাণ হারিয়েছেন বহু ফিলিস্তিনি, আহত হয়েছেন অনেকে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে সোমবার বিশ্ব নেতাদের উদ্দেশ্যে জোরালো বার্তা দেন ফলকার তুর্ক। বলেন, গাজায় যা চলছে তা সহ্য করার মতো নয়। প্রভাবশালীদের ইসরায়েল ও হামাসের ওপর চাপ সৃষ্টি করতে আহ্বান জানান তিনি। এ সময় ইসরায়েলি যুদ্ধ পদ্ধতিকে ভয়াবহ ও অমানবিক বলে আখ্যাও দেন তিনি। উপত্যকাটির ঘরবাড়ি, হাসপাতাল, বিদ্যুৎ ও পানির লাইন পরিকল্পিতভাবে ধ্বংস হচ্ছে বলে জানান ডক্টরস উইদাউট বর্ডার্সের প্রেসিডেন্ট ক্রিস্টোস ক্রিস্তো। ইসরায়েলের হামলায় আহতদের সেবা দিতে গিয়ে 11 জন কর্মী হারিয়েছে সংস্থাটি। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের কানসাসে ছাদের উপর আছড়ে পড়ল ছোট্ট বিমান, দুর্ঘটনায় আহত অন্তত 2 জন। কারণ জানতে তদন্ত করবে স্থানীয় কর্তৃপক্ষ। লস অ্যাঞ্জেলেসে আবারও অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার অভিযানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অভিবাসী দিন মজুরদের মধ্যে। নিরাপত্তার নামে চালানো এই অভিযান তাদের জীবনে এনেছে স্থবিরতা আর যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ঠেলে দিচ্ছে সংকটের মুখে। এমন তৎপরতায় প্রশ্ন উঠেছে মানবাধিকার ও শ্রম নির্ভর অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে। পাসাডেনা, লং বিচ থেকে শুরু করে লস অ্যাঞ্জেলেসের শহরতলিতে প্রায় দেখা মিলছে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা বা আইসিই এর কর্মকর্তাদের উপস্থিতি। অভিবাসী শ্রমিকদের লক্ষ্য করে অভিযান শুরু হতেই বন্ধ হয়ে গেছে অনেক কমিউনিটি জব সেন্টার। নিরাপত্তার নামে এই অভিযান কার্যত শহরের নির্মাণ ও পরিচ্ছন্নতা খাতকে স্থবির করে দিয়েছে। অভিযান শুরুর এক সপ্তাহেই লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। প্রশাসনের দাবি, এসব বিক্ষোভ সামাল দিতেই সেনা মোতায়েনের সিদ্ধান্ত। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ কেবল ভয়ভীতি তৈরি করে অভিবাসীদের আরও অনিরাপদ করে তুলছে। মাঠে নামানো হয়েছে ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই জানিয়েছেন, যে কোনোভাবে দেশের ভেতরে থাকা অবৈধ অভিবাসীদের সরিয়ে দিতে প্রশাসনের সর্বশক্তি প্রয়োগ করা হবে। যদিও ক্যালিফোর্নিয়ার গভর্নর সহ স্থানীয় নেতারা এর বিরোধিতা করেছেন, কিন্তু হোয়াইট হাউস বরাবরই দেখিয়েছে কঠোর অবস্থান। নাদিম মারজান, সময় সংবাদ। নানা ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভে নগরীতে পরিণত হয়েছে পর্তুগালের রাজধানী লিসবন। স্থানীয় সময় রোববার অতি পর্যটনের নেতিবাচক প্রভাব তুলে ধরে সেসবের প্রতিকার চেয়ে রাস্তায় নামেন স্থানীয়রা। শুধু লিসবন নয়, স্পেনের বার্সেলোনা,
বালারোকা ও ইতালির ভেনিস সহ একই ইস্যুতে বিক্ষোভ করেছেন ইউরোপের আরও কয়েকটি শহরের বাসিন্দারা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। লিসবন অতি পর্যটনের বিপক্ষে বা পর্যটকরা ঘরে ফিরে যাও এমন নানা স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে রোববার রাস্তায় নামে পর্তুগালের রাজধানী লিসবনের বাসিন্দাদের একটি দল। নানা স্লোগানে তাদের স্বাভাবিক জীবনযাত্রায় অনিয়ন্ত্রিত বা অতি পর্যটনের নেতিবাচক প্রভাব তুলে ধরেন তারা। বিক্ষোভকারীরা শহরের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র ঘুরে অনিয়ন্ত্রিত পর্যটনের বিপরীতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে জনসাধারণের জন্য উন্মুক্ত বিভিন্ন স্থান বাণিজ্যিকীকরণ বন্ধে টুরিস্ট ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। অতি বা অনিয়ন্ত্রিত পর্যটনের নেতিবাচক প্রভাব ও স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে বড় পরিসরে ওই বিক্ষোভের আয়োজন করে সাউদার্ন ইউরোপিয়ান নেটওয়ার্ক এগেইনস্ট টুরিস্টিফিকেশন। শুধু লিসবন নয়, একই ইস্যুতে বিক্ষোভ হয়েছে স্পেনের বার্সেলোনা সহ ইউরোপের বেশ কয়েকটি শহরে পুলিশি বাধার মুখেও পড়েন বিক্ষোভকারীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। 116 বছরের ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা MI6 এর প্রধান হিসেবে নিয়োগ পেলেন কোনো নারী। ব্লেইজ মেরোয়েরি থেকে সংস্থাটির প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে অ্যানথ্রোপোলজি পড়া মেট্রোলজি 1999 সাল থেকে যুক্তরাজ্যের সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিসে কর্মরত আছেন। বর্তমানে প্রযুক্তি ও উদ্ভাবন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে মধ্যপ্রাচ্য ও ইউরোপে কাজ করেছেন মেট্রোয়েলি। প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এই নিয়োগকে ঐতিহাসিক আখ্যা দেন। নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে গর্বিত ও সম্মানিত মেট্রোয়েলি জানান, MI6 এর প্রধান হিসেবে সন্ত্রাসবাদ প্রতিরোধ, শত্রু রাষ্ট্রের কর্মকাণ্ড ব্যাহত এবং সাইবার নিরাপত্তা জোরদারের দায়িত্ব পালন করবেন তিনি। এবছর শেষে এই দায়িত্ব গ্রহণ করবেন ব্লেইজ মেট্রোয়েলি। বাল্টিক সাগরে নজরদারি জোরদারে সমুদ্রপথে চালিত 2টি ড্রোনের পরীক্ষামূলক যাত্রা শুরু করল ডেনমার্ক। স্থানীয় সময় সোমবার রাজধানী কোপেনহেগেনের দক্ষিণের একটি বন্দর থেকে ড্রোন 2টি ছাড়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এগুলো হলো যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি সেইল ড্রোনের মালিকানাধীন ভয়েজার শ্রেণীর 2টি USV অপারেটরবিহীন সমুদ্রযান। আগামী 3 মাস বাল্টিক সাগরে চলবে এই নজরদারি পরীক্ষা। চলতি মাসের শুরুতে ছাড়া আরও 2টি ভয়েজার ড্রোন অংশ নিচ্ছে এই ট্রায়ালে। বিগত বছরগুলোর অবকাঠামো ধ্বংস ও নর্থ স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণের পর বাল্টিক উপকূলবর্তী দেশগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্রের কানসাসের নিউ সেঞ্চুরি এয়ারপোর্টে একটি ছোট্ট বিমান হ্যাঙ্গারের ছাদের ওপর ভেঙে পড়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 2 জন। সোমবার স্থানীয় সময় দুপুর 1:30 কিছু আগে কানসাসের গার্ডনার শহরের নিউ সেঞ্চুরি এয়ারপোর্টে ঘটে যায় এই দুর্ঘটনা। একটি ছোট্ট বিমান হঠাৎ করেই দিক হারিয়ে আছড়ে পড়ে একটি ছাদে। এতে তৈরি হয় বিশাল গর্ত। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিমানে থাকা 2 আরোহীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। জনসন কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে বিমানটি হ্যাঙ্গারের ভেঙে পড়ল তা এখনও তদন্তাধীন। এদিকে দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ব্রিটেনের মাল্টিকালচারাল শহর কার্ডিফে হয়ে গেল স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির এক অসাধারণ উৎসব বিগ হালাল ফুড ফেস্টিভ্যাল 2025। মুসলিম জীবনাচার তুলে ধরতে আয়োজিত এই উৎসবে অংশ নেন নানা জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষ। কার্ডিফের ওয়েলস মেলোডিয়াম সেন্টারে 14-15 জুন 2 দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিগ হালাল ফুড ফেস্টিভ্যাল 2025। ব্রিটেন জুড়ে বিভিন্ন শহর থেকে হাজারো মানুষের অংশগ্রহণে উৎসব মুখর হয়ে ওঠে অনুষ্ঠান স্থল। হালাল খাবারের বৈচিত্র্য আর সাংস্কৃতিক পরিবেশনা মিলিয়ে এটি পরিণত হয় এক প্রাণের মিলন মেলায়। আয়োজক সাজ হারিস জানান, শুধু মুসলিম কমিউনিটি নয়, বরং সব ধর্ম বর্ণের মানুষকে একই ছাদের নিচে আনাই ছিল মূল লক্ষ্য। সফল এই আয়োজন আগামী বছরেও আরও বড় পরিসরে আয়োজনের ঘোষণা দিয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের ওয়েস্ট ফেস্ট উৎসবে গোলাগুলিতে নিহত হয়েছেন 3 জন। স্থানীয় সময় রোববার ওয়েস্ট ভ্যালি সিটিতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, 2 গোষ্ঠীর বাকবিতণ্ডা হাতাহাতির পর্যায়ে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় 16 বছর বয়সী এক কিশোর গুলি ছোড়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান 3 জন। নিহতরা হলেন 18 বছর বয়সী এক যুবক, 41 বছর বয়সী এক নারী এবং 8 মাসের এক শিশু। সঙ্গে সঙ্গে ওই কিশোরকে
লক্ষ্য করে এক পুলিশ কর্মকর্তা গুলি ছুড়লেও তা লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। পরে আটক করা হয় ওই কিশোরকে। স্থানীয়ভাবে বিভিন্ন সংস্কৃতি মিলমেলা হিসেবে প্রতি বছর আয়োজন করা হয় ওয়েস্ট ফেস্ট। দেখছেন আন্তর্জাতিক সময়। এবার স্পেনের রেস্কিউ স্কোয়াডে যোগ দিয়েছে পুডল প্রজাতির একটি কুকুর, যেখানে পানিতে ঝাঁপিয়ে পড়ে ডুবে যাওয়া ব্যক্তিদের উদ্ধার অনুশীলন করে সে। বিশেষ এ প্রজাতির কুকুরগুলোর পুরো লোম শরীরকে ঠান্ডা করে রক্ষা করতে সক্ষম করে বলে জানান লাইফগার্ড প্রশিক্ষক। সূর্যের আলোয় চকচকে সাদা লোম, বুকে ভেলক্রো লাইফ ভেস্ট। নীল যখন পানিতে ঝাঁপ দেয় তখন স্পেনের মালাগায় যেন ভিন্ন এক দৃশ্যের দেখা মেলে। স্পেনের ক্যানাইন রেস্কিউ স্কোয়াডে এবার জায়গা করে নিয়েছে 2 বছর বয়সী পুডল প্রজাতির কুকুর নীলো, যেখানে চালকের নির্দেশে পানিতে ঝাঁপিয়ে পড়ে ডুবে যাওয়া ব্যক্তিদের উদ্ধার অনুশীলন করে সে। এই প্রতিষ্ঠানটিতে নীলোর পাশাপাশি ল্যাব্রাডর প্রজাতির 4টি কুকুরও লাইফগার্ডের প্রশিক্ষণ নেয় বলে জানা যায়। লাইফগার্ড প্রশিক্ষক মিগুয়েল সানচেস মেরেন্সিয়ানো জানান, তিনি প্রথমে পানিতে নামেন এবং ভিকটিমকে শান্ত করেন। এরপর নীলো বা অন্য কুকুরদের ডাকেন ভুক্তভোগীকে টেনে আনার জন্য। আমি আগে ভুক্তভোগীর কাছে যাই। যখন আমি ভিকটিমের কাছাকাছি পৌঁছাই তখন আমি নীলকে ডাক দেই। সে ভিকটিমকে টেনে তীরে নিয়ে যায়। এর আগেও পুডল প্রজাতির কুকুরদের পানিতে কাজ করার ইতিহাস রয়েছে। এছাড়া হ্রদের শিকার উদ্ধার কাজেও ব্যবহার হতো এই বিশেষ প্রজাতির কুকুরগুলো। তাদের পুরো লোম শরীরকে ঠান্ডা থেকে রক্ষা করতে সক্ষম বলে জানান প্রশিক্ষক। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ইসরায়েলের রাতভর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের। হাইফার তেল শোধনাগার ধ্বংসের দাবি, খামেনিকে হত্যার পরে শেষ হবে সংঘাত, মন্তব্য নেতানিয়াহুর। তেহরান খালি করার হুঁশিয়ারি ট্রাম্পের। এবং যুক্তরাষ্ট্রের কানসাসে ছাদের ওপর আছড়ে পড়ল ছোট্ট বিমান, দুর্ঘটনায় আহত অন্তত 2 জন। কারণ জানতে তদন্ত করবে স্থানীয় কর্তৃপক্ষ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।